আলোচ্য বিষয় ক্লাস 12 কেমিস্ট্রি ইউনিট 11 অ্যালকোহল ফেনল ইথার সমৃহের যে অধ্যায়, সেই অধ্যায়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা আলোচনা করব অ্যালকোহলের প্রস্তুতি। ঠিক আছে, তো অ্যালকোহল কীভাবে প্রিপারেশন করা যাবে সেই সমস্ত পদ্ধতিগুলো আমরা একটা একটা আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবে, না হলে কিন্তু উপকার তোমাদের হবে না। তো প্রথমেই আমরা দেখে নিই যে হ্যালো অ্যালকেন থেকে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি অ্যালকোহল। তো হ্যালো অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাবো, দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, অ্যালকিল হ্যালাইড নেব। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা কস্টিক পটাশ KOH এবং জলের উপস্থিতিতে যদি অল্প পরিমাণ হিট করি, বা আমরা কস্টিক পটাশ বাদ দিয়েও যদি করতে পারি, কি দিয়ে করতে পারি, সিলভারের অক্সাইড এবং জলীয় দ্রবণ তাকে যদি হিট করি, তাহলে আমরা দেখব যে এখানে যে হ্যালোজেন গ্রুপটা রয়েছে সেই হ্যালোজেন গ্রুপের পরিবর্তে অ্যালকোহলীয় OH গ্রুপের প্রতিস্থাপন ঘটবে এবং পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন করবে। এখানে হ্যালোজেনের এক্স বলতে আমরা এখানে সাধারণত ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনকে নেব। এখানে ফ্লোরিনকে আমরা নেব না, অত্যাধিক সক্রিয় অস্বাভাবিক আচরণ দেখায়, তাই আমরা ফ্লোরিনকে নিচ্ছি না। ঠিক আছে, যখন আমরা কস্টিক পটাশ আর জলীয় দ্রবণ দিয়ে হিট করব, তখন তোমার পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন করবে। আর যদি আমরা সিলভার অক্সাইড আর জলীয় দ্রবণ এবং হিট করি, তখন কিন্তু সিলভারের হ্যালাইডের অধক্ষেপ পড়বে। ঠিক আছে, এই দুটো রিয়েজেন্ট দিয়ে কিন্তু আমরা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তাহলে একটা আমরা উদাহরণ দেখে নিই। তো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ইথাইল আয়োডাইড। সেই ইথাইল আয়োডাইডকে আমরা সিলভার অক্সাইড, জলীয় দ্রবণ এবং হিট দিই, তাহলে আমরা পেয়ে যাব ইথানল আর সিলভার আয়োডাইডের একটা অধক্ষেপ। ঠিক আছে, যদি আমরা এর পরিবর্তে কস্টিক পটাশ এর জলীয় দ্রবণ এবং হিট দিই, তাহলে আমরা ইথাইল অ্যালকোহল পাবো এবং কী পাবো, পটাশিয়াম আয়োডাইড। ক্লিয়ার হলো? তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এইখানে একটা বিষয়ে নোট করে রাখবে তোমরা, যে আমরা এইখানে তোমার সাধারণত প্রাইমারি অ্যালকোহলটাই বেশি পরিমাণ পেয়ে থাকি। তো এখানে KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ এর পরিবর্তে আমরা বর্তমানে বেশি উপযোগী সিলভারের অক্সাইড এবং তার জলীয় দ্রবণ ব্যবহার করি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, আমরা যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তার জলীয় দ্রবণ, তখন কিন্তু কিছু পরিমাণ অ্যালকোহল এবং তার সঙ্গে সামান্য পরিমাণের অ্যালকিন আমরা মিশ্রণ পাই, যার জন্য আমরা কিন্তু সচরাচরভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করব না। তার পরিবর্তে আমরা যদি সিলভারের অক্সাইড এবং জলীয় দ্রবণ ব্যবহার করি, তাহলে কিন্তু এই অ্যালকিন উৎপন্ন হওয়ার প্রবণতা থাকে না, যার জন্য আমরা পিওর অ্যালকোহল পাই। ঠিক আছে,
এই কারণেই বেশি গুরুত্বপূর্ণভাবে আমরা সিলভারের অক্সাইড এবং জলীয় দ্রবণ ব্যবহার করে থাকি। অ্যালকিন থেকে আমরা কিভাবে পাবো? দেখো, অ্যালকিন থেকে অনেক পদ্ধতিতে আমরা করতে পারি, যে অ্যালকিনকে কাজে লাগিয়ে সেইগুলো আমরা একটা একটা দেখি। প্রথমে অ্যালকিনের যদি আমরা জল যোজন করি, অর্থাৎ জলের সংযুক্তি ঘটায়, হাইড্রেশন ঘটায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পেতে পারি। তো অ্যালকোহলকে পাওয়ার জন্য আমরা অ্যালকিন থেকে বা অ্যালকিনে যদি জল যোজন ঘটায় বা হাইড্রেশন করি, সেটা কিন্তু দুটো পদ্ধতিতে হবে। একটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড, বা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। তো পরোক্ষ পদ্ধতি যেটা, সেখানে কি করা হয় দেখো, আমরা একটা অ্যালকিন নেব, সেই অ্যালকিনে আমরা কি করব, প্রথমেই শীতল ও গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। তো এই গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে অ্যালকিনের সাথে সেটা কি করবে, যুত যৌগ গঠন করবে। অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিডে থাকা H+ আর HSO4, এই SO4- এই দুটো অংশ উৎপন্ন হয় ভেঙে গিয়ে, ফলে H+ একটা কার্বনের সাথে যুক্ত হবে আর HSO4 আর একটা কার্বনের সঙ্গে যুক্ত হবে, ফলে এখানে যুত যৌগ উৎপন্ন করবে। এটা কিন্তু যুত যৌগ, হ্যাঁ, ক্লিয়ার? তো এটার একটা নাম আছে অ্যালকিল হাইড্রোজেন সালফেট। অ্যালকিল হাইড্রোজেন সালফেট, ক্লিয়ার? এরপর আমরা যদি এখানে আর্দ্র বিশ্লেষণ ঘটাই জলের দ্বারা, ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ ঘটালে এই অংশ থেকে যে OSO3H এর জায়গায় কিন্তু একটা OH প্রতিস্থাপিত হয়ে যাবে, ফলে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো, ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রথমে কি করব, ইনডাইরেক্ট, যেহেতু আমরা এটা করছি পরোক্ষ পদ্ধতি, ঠিক আছে, এটা হচ্ছে কি পরোক্ষ পদ্ধতি। প্রথমে আমরা শীতল গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটাবো, যুত যৌগ উৎপন্ন করবে, তারপর আমরা তার আর্দ্র বিশ্লেষণ ঘটাবো, তাহলে অ্যালকোহল পাবো। উদাহরণটা দেখে নিই। প্রত্যেকটা রিঅ্যাকশনের একটা করে উদাহরণ মনে রাখবে, তাহলে রিঅ্যাকশনটা তোমাদের মনে থাকবে, ঠিক আছে? তো ইথিলিন নিলাম, ইথিলিনের সাথে শীতল গাঢ় H2SO4 দিলাম, দিলে এখানে CH3 CH2 ও SO3H, অর্থাৎ ইথাইল হাইড্রোজেন সালফেট, ঠিক আছে? তো ইথাইল হাইড্রোজেন সালফেট, তারপর তাকে আমরা যদি আর্দ্র বিশ্লেষণ করি, তখন আমরা পেয়ে যাব ইথানল, আর H2SO4 পুনরায় ফেরত যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পরোক্ষ পদ্ধতি। আরও যদি একটা উদাহরণ দেখি আমরা, প্রোপিনের ক্ষেত্রে 1 নম্বরে H2SO4, 2 নম্বরে আমরা কি করব, 2 নম্বরে করব আমরা আর্দ্র বিশ্লেষণ, সেখান থেকে আমরা পেয়ে যাব অ্যালকোহল। এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালকোহল কিন্তু 2 ডিগ্রি পাচ্ছি, এটার ক্ষেত্রে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি, এইখানে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। এখানে কিন্তু একটা মেকানিজম মাথায় রাখতে হবে, এখানে মার্কনিকভ নীতি অনুযায়ী সংযোজন ঘটবে H2SO4 এর। কীভাবে? এখানে যখন আমরা H2SO4 দিচ্ছি, ঠিক আছে, H2SO4 যখন দেব, তখন কিন্তু মার্কনিকভ নিয়ম অনুযায়ী হাইড্রোজেনটা কোথায় যোগ হবে, বেশি যেখানে হাইড্রোজেন আছে সেইখানে, আর এইখানে হয়ে যাবে OSO3
এইচ, ঠিক আছে। এটা কিন্তু মার্কনিকভ নিয়ম অনুযায়ী হচ্ছে। ঠিক আছে। তারপর যদি একে আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এই যে OSO3H তার পরিবর্তে একটা OH চলে যাবে ওইখানে, ফলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাই। ঠিক আছে, প্রোপানল পেয়ে যাব। হবে প্রত্যক্ষ পদ্ধতি, অর্থাৎ যেটাকে আমরা ডাইরেক্ট মেথড বলবো। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনুঘটক হিসেবে গাঢ় H2SO4 ব্যবহার করব এবং সক্রিয় কিন্তু আমাদের অ্যালকিন নিতে হবে। যে অ্যালকিনটা আমরা নেব সেটা যেন সক্রিয় অ্যালকিন হয়। ঠিক আছে, এটাকে কি হতে হবে? অ্যাক্টিভ অ্যালকিন বা সক্রিয় অ্যালকিন। এবং অনুঘটক হিসেবে আমরা এখানে ব্যবহার করে দেব H2SO4 কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেটেড। ঠিক আছে, দিয়ে কিন্তু এখানে মার্কনিকভ নিয়ম অনুযায়ী হবে। আর এখানে কিন্তু আমরা সক্রিয় যে অ্যালকিন নিয়েছি তার সাথে আমরা জল নেব। ঠিক আছে, ডাইরেক্ট যেহেতু জলের সংযোজন ঘটবে প্রত্যক্ষ মেথড, তাহলে জল নিয়েছি, নিয়ে অনুঘটক হিসেবে কিন্তু আমরা গাঢ় H2SO4 ব্যবহার করেছি। এখানে কিন্তু গাঢ় H2SO4টা কিন্তু অনুঘটক। ঠিক আছে, তো এখানে বিক্রিয়াটা কি হবে? ডাইরেক্টলি উৎপন্ন হবে তোমার অ্যালকোহল। ঠিক আছে, এইভাবে ডাইরেক্টলি আমরা করতে পারি। তো এখানে ডাইরেক্টলি পদ্ধতিতে যখন আমরা করব, এর মেকানিজমটা আমরা একটু জেনে নিই। মেকানিজমে কি হয়, জলের সাথে যখন আমরা অনুঘটক হিসেবে কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করছি, তা জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H3O+ আর HSO4- উৎপন্ন করে। ঠিক আছে, তো এরপর যে সক্রিয় আমরা অ্যালকিনটি নিয়েছি, সেই সক্রিয় অ্যালকিনের সাথে এই এইচটাকে, সক্রিয় অ্যালকিন কী হবে? সম্পৃক্ত হওয়ার জন্য এইচটাকে নেবে, ফলে এটা খুলে যায়, ফলে এখান থেকে জল বেরিয়ে যাবে, আর এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করে। ক্লিয়ার? তো এই কার্বোক্যাটায়নে দ্বিতীয় ধাপে কি হয়? কার্বোক্যাটায়নে আবার জলের সংযোজন ঘটে। তারপর আবার হচ্ছে একটা এইচ বেরিয়ে যাবে, এখানে একটা এইচকে নিয়ে নেয়, নিয়ে এটা অ্যালকোহলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মেকানিজমে হয়, দুটো ধাপে হবে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন ফর্মেশন, তারপর দ্বিতীয় ধাপে হয়ে যাবে তোমার এখানে জল সংযোজন, তারপর তৃতীয় ধাপে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অ্যালকোহল। ক্লিয়ার হলো? এখানে কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? দেখো এখানে যখন আমরা এই এইচটা যখন প্লাসটা যখন অ্যাটাক করছে, তখন কিন্তু এখানে যদি নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, 1 পজিশনে কিন্তু এইচটা যোগ হচ্ছে। কেন 2 পজিশনে যুক্ত হচ্ছে না? 1 পজিশনে যুক্ত হলে এখানে যে কার্বোক্যাটায়ন পাচ্ছি সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা স্টেবল হয়। যদি আমরা 2 পজিশনে যুক্ত হয় তাহলে কি পাবো? 2 পজিশনে যুক্ত হলে আমরা পেয়ে যাই এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনুযায়ী কিন্তু আমরা দেখব যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যেদিকে বেশি হবে সেই দিকে রিঅ্যাকশানটা ফরওয়ার্ড হয়, ফলে 3 ডিগ্রির দিকে রিঅ্যাকশানটা ফরওয়ার্ড হবে, 1 ডিগ্রির দিকে কোনোভাবে রিঅ্যাকশানটা হবে না। ক্লিয়ার? এবারে একটা তোমরা
প্রশ্নের উত্তর করে দেখো। দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেখানে দেওয়া আছে তোমার অনুঘটক হিসেবে H2SO4 কনসেন্ট্রেট আর জল, ঠিক আছে। এখানে কিন্তু আমরা যেভাবে আগেরটাই করে এলাম ঠিক সেই রকমভাবেই হবে। এখানে জল আর H2SO4 পরস্পর বিক্রিয়া করে জল H2SO4 পরস্পর বিক্রিয়া করবে করে H3+ আর HSO4- উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে আমরা যেটা আমাদের দেওয়া আছে মলিকুলসটা সেটা আমরা আগে লিখে নেব, ঠিক আছে। এরপর কি হবে, এই ডবল বন্ডটা খুলে এইখানে এইচটাকে নেবে আর এইখান থেকে আমরা জল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা নাম্বারিং করি, এটা 1 2 3 4 লং চেনটাকে আমরা নাম্বারিং করি, ঠিক আছে, নামকরণের ক্ষেত্রে ঠিক সেই রকমভাবে করলাম। তো এখানে দুটো কিন্তু কার্বোক্যাটায়ন ফরমেশন হওয়ার একটা প্রবণতা আছে, ঠিক আছে। কীরকম দুটো সেইটা আমরা আগে দেখে দিই। এইখানে একটা কার্বোক্যাটায়ন 2 পজিশনে কার্বোক্যাটায়ন হতে পারে, আরেকটা কি হতে পারে 1 পজিশনে কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা স্টেবিলিটি কিন্তু কম, তাই এই স্টেবিলিটি কম থাকার জন্য এটা ফরমেশন হবে না, আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা হচ্ছে স্টেবল। তো এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আবার কিন্তু আমরা অন্যভাবে দেখব, কারণ এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এইভাবে থাকবে না। এইখানে কিন্তু একটা মিথাইল গ্রুপ, এই যে মিথাইল 3টে গ্রুপ আছে না, এই 3টে মিথাইল গ্রুপ থেকে যে কোনো একটা মিথাইল গ্রুপ এই কার্বোক্যাটায়নে শিফট হবে, ঠিক আছে। তো শিফট হওয়ার পর কি উৎপন্ন হয়, CH3 প্লাস CH3 সরি। তাহলে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হলো সেটা কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ফলে এটা মোর স্টেবল হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে দেখো একটা 1 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রিটা স্টেবল। এবারে এটা স্টেবল হওয়ার সত্ত্বেও কিন্তু দেখছি আমরা, দেখো এর পার্শ্ববর্তী যে কার্বন তার সাথে 3টে মিথাইল গ্রুপ আছে, তাহলে মিথাইল গ্রুপে যদি শিফটিং হয়, রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, তাহলে কিন্তু আমরা এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন, সেটা আমরা পেয়ে যাই। এরপর যদি আমরা এই ক্ষেত্রে জলের সংযোজন ঘটাই, তাহলে কিন্তু আমাদের যে অ্যালকোহলটা উৎপন্ন হবে সেটা কিন্তু প্রোডাক্ট হিসেবে আমরা পাবো, ঠিক আছে। তারপরে একটা H বেরিয়ে যাবে, CH3 COH CH3 CH3 এটাই আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এইভাবে মেকানিজম দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। আমরা কিন্তু খালি চোখে দেখে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি 1 ডিগ্রি দেখে 1 ডিগ্রিটাকে আনস্টেবল করে 2 ডিগ্রিকে স্টেবল করে যদি প্রোডাক্ট করে দিই, সেই ক্ষেত্রে প্রোডাক্টটা কিন্তু আমাদের নির্ধারিত প্রোডাক্ট হবে না, কারণ এখানে রিঅ্যারেঞ্জমেন্টের একটা বা পুনঃবিন্যাস যেটাকে বাংলায় বলা হয়, এখানে 1-2 মিথাইল শিফটিং ঘটছে, ঠিক আছে। 1-2 মিথাইল গ্রুপ শিফটিংয়ের জন্যই কিন্তু এখানে পুনঃবিন্যাস অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। রিঅ্যারেঞ্জমেন্টের ঘটার ফলে কিন্তু মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফরমেশন হয়, যেটা হচ্ছে মোর স্টেবল, এবং সেইখান থেকে আমরা জলের সংযোজন ঘটিয়ে আমরা নির্ধারিত প্রোডাক্টটা পেয়ে যাই। ওকে, এর পরেরটা আমরা কি দেখব, অ্যালকিনের হাইড্রোবোরেশন এবং জারণ দ্বারা। তো প্রথমে আমরা কি করব, অ্যালকিনকে আমরা ডাইবোরেনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, তারপরে বিক্রিয়াত পদার্থ হিসেবে ট্রাই অ্যালকিন বোরেন উৎপন্ন হয়, এবং তাকে আমরা যদি ক্ষারীয় হাইড্রোজেন পারক্সাইড দ্বারা জারিত করে আর্দ্র বিশ্লেষণ করি, তখন কিন্তু আমরা অ্যালকোহল পাবো, ঠিক আছে। সেটা কেমন করে হবে, উদাহরণ সহযোগে আমরা দেখাচ্ছি। তো আমরা একটা অপ্রতিসম অ্যালকিন নিয়ে নিচ্ছি, অপ্রতিসম,
অ্যালকিন নেওয়ার পরে তাতে যদি আমরা ডাইবোরেন B2H6 দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের এখানে অপ্রতিসম অ্যালকিন 3 অণু লাগে। ফলে আমরা পাই এখানে ট্রাইঅ্যালকিন বোরেন, ঠিক আছে। তারপর যদি আমরা একে ক্ষারীয় মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইডের সহযোগে যদি জারণ ঘটাই, ঠিক আছে, জারণ ঘটালে আমরা কিন্তু এখানে 3 অণু 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে। আর এখানে BO3 উৎপন্ন হয়। এখানে কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। এই যে অ্যালকোহলটা উৎপন্ন হয়েছে তা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা হাইড্রোবোরেশন জারণের দ্বারা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল অপ্রতিসম অ্যালকিন থেকে আমরা পেয়ে থাকি। এটা কিন্তু সুবিধাজনক। অন্যান্য পদ্ধতিতে এত সহজে কিন্তু আমরা তৈরি করতে পারবো না, ঠিক আছে। এই অপ্রতিসম অ্যালকিনকে আমরা ব্যবহার করার জন্য এইখানে যে জলের সংযোজন ঘটে সেই জলের সংযোজনটা কিন্তু অ্যান্টি মার্কনিকভ হাইড্রেশন দ্বারা, অর্থাৎ মার্কনিকভ নিয়মের বিপরীত ঘটনা কিন্তু এখানে ঘটে, ঠিক আছে। মার্কনিকভ নীতির বিপরীত ঘটনা কীরকম, মেকানিজমটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। তো আমরা মেকানিজমের জন্য আমরা এখানে দেখছি, তো এখানে ডাইবোরেনটা তো B2H6 দ্বারা থাকবে না, এটা হয়ে যায় BH3, ঠিক আছে। তো ফলে এখানে এই যে হাইড্রোজেনের যোগটা ঘটবে অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী, ঠিক আছে। ফলে আমরা পাবো প্রথম ধাপেই CH2 BH2, ঠিক আছে। এটা কিন্তু একটা স্থিতিশীল ট্রানজিশন স্টেট দ্বারা বিক্রিয়াটা ঘটবে, ঠিক আছে। এরপর যদি আমরা আরও 2 অণু অপ্রতিসম যে অ্যালকিনটা নিয়েছিলাম নিয়ে যদি বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু আমরা আলটিমেট ট্রাইঅ্যালকিল বোরেন পাবো, ঠিক আছে। ক্লিয়ার, ট্রাইঅ্যালকিল বোরেন পেলাম। তো এরপর যদি আমরা একে জল সংযোজন ঘটায় হাইড্রোজেন পারক্সাইড এবং NaOH এর উপস্থিতিতে তাহলে কিন্তু আমরা আমাদের নির্ধারিত যে প্রোডাক্ট অ্যালকোহল তৈরি করছিলাম তা আমরা পেয়ে যাব। এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। এখানে কিন্তু জলের যে সংযোজন ঘটছে, অর্থাৎ জল H আর হচ্ছে OH, H আর OH একই দিক থেকেই যোগ হয়, ঠিক আছে। এই যে বন্ধন আছে দ্বিবন্ধনের একই পাশে H আর একই পাশে OH যুক্ত হয়, যার জন্য এটাকে আমরা সাইন এডিশন বলবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা অ্যালকিনের হাইড্রোবোরেশন জারণ দ্বারা কিন্তু আমরা অ্যালকোহল পাই, সহজ উপায়ে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। এরপরে আমরা দেখব অ্যালকিনের অক্সিমার্কিউরেশন এবং ডিমার্কিউরেশন দ্বারাও কিন্তু আমরা অ্যালকোহল পাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা অপ্রতিসম অ্যালকিনকে আবার ব্যবহার করছি, নিয়ে তাতে যদি আমরা তোমার টেট্রাহাইড্রোফিউরান THF এর দ্রাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে জলীয় মার্কিউরিক অ্যাসিটেড, ঠিক আছে, জলীয় অবস্থায় মার্কিউরিক অ্যাসিটেড এবং THF টেট্রাহাইড্রোফিউরান দ্রাবকে যদি বিক্রিয়াটা ঘটায় তাহলে আমাদের এই যে ডবল বন্ড আছে, ঠিক আছে, এই ডবল বন্ড কার্বন দুটো আছে, একটাতে হচ্ছে OH লাগবে আরেকটাতে HgO CO
CH3 গ্রুপ সংযুক্ত ঘটে। তো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা অক্সিমার্কিউরেশন বলি। ঠিক আছে, তো এইখানে OH-টা লাগবে 2 নম্বর কার্বনে, আর 1 নম্বর কার্বনে HgO CH3 লাগবে। ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা হলো এটা অক্সিমার্কিউরেশন। ঠিক আছে, এই পুরো প্রসেসটা হচ্ছে অক্সিমার্কিউরেশন, এটা প্রথম ধাপ হলো। তারপরের ধাপটা আমরা করব ডিমার্কিউরেশন। ডিমার্কিউরেশন, ঠিক আছে, এইখানে অক্সিমার্কিউরেশন যখন ঘটাচ্ছি তখন কিন্তু এখানে আমরা মার্কনিকভ যে নিয়ম, সেই নিয়মের কিন্তু অনুযায়ী ঘটছে। ঠিক আছে, আর এইখানে যখন জলের সংযোজন ঘটবে ডিমার্কিউরেশনের সময়, ডিমার্কিউরেশনে কি বলেছিলাম আমরা, যে সোডিয়াম বোরোহাইড্রেট আর হচ্ছে NaOH, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে সোডিয়াম বোরোহাইড্রেটের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায় তাহলে এখানে HgOCO CH3 এই যে গ্রুপ আছে, এই গ্রুপটার বদলে ওইখানে কি হবে, হাইড্রোজেন সংযোজন ঘটবে। ঠিক আছে, হাইড্রোজেনের সংযোজন ঘটলো, ফলে আমরা অ্যালকোহল পেলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো H অর্থাৎ হাইড্রোজেনটা কোথায় যুক্ত হচ্ছে, হাইড্রোজেনটা কিন্তু যুক্ত হচ্ছে যেখানে হচ্ছে তোমার মার্কনিকভ যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ঘটছে। অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হচ্ছে 1 নম্বর কার্বনে, যেখানে লেস সাবস্টিটিউটেড সেইখানে কিন্তু হাইড্রোজেন সংযুক্তি ঘটলো। অর্থাৎ এই যে প্রসেস ডিমার্কিউরেশন প্রসেস, তা কিন্তু মার্কনিক নিয়ম মেনে ঘটে। বোঝা গেল জলের যে সংযোজন, ক্লিয়ার? তাহলে এইভাবেই কিন্তু আমরা যে অ্যালকোহলটা পাবো সেটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে যাই। তো আমরা একটা উদাহরণ দেখি। প্রোপিন, প্রোপিনের প্রথমে আমরা কি করব, অক্সিমার্কিউরেশন অর্থাৎ জলীয় মার্কিউরিক অ্যাসিডের THF টেট্রাহাইড্রোফিউরান দ্রাবক জল। দ্বিতীয় স্টেপে ডিমার্কিউরেশন NaBH4 NaOH যদি দিই তাহলে আমরা এখান থেকে প্রোপান টু অল পেয়ে যাই। প্রোপান টু অল প্রোডাক্ট হিসেবে পাই। এটা ছিল আমাদের প্রোপিন। ঠিক আছে, বোঝা গেল? তো প্রথমে আমি একটু লিখে নিই, না লিখলে তোমরা হয়তো বুঝতে পারছো না যে অক্সিমার্কিউরেশনের সময় কি হয়। অক্সিমার্কিউরেশন, এখানে প্রথম স্টেপ মার্কিউরাস অ্যাসিটেট, আর এখানে ব্যবহার করছি দ্রাবক হিসেবে টেট্রাহাইড্রোফিউরান আর জল। এই যে স্টেপটা হলো এটা অক্সিমার্কিউরেশন। ডিমার্কিউরেশনটা হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইট আর ক্ষারীয় মাধ্যম। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিমার্কিউরেশন। আশা করি এবার জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের কাছে। ক্লিয়ার? দেখো এই উদাহরণটা দেখো, এই উদাহরণটা যদি দেওয়া থাকে তোমাদের এই যে জিজ্ঞাসা চিহ্নগুলো আছে এইগুলোতে তোমাদের যে যে যৌগটা উৎপন্ন হবে সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে কি হবে, প্রথমে আমরা যদি এর অক্সিমার্কিউরেশন ঘটাই, তখন প্রোডাক্টটা হয়ে যাবে আমাদের এই ডবল বন্ডের সাথে একটা OH যুক্ত হবে, আর এক পাশে হচ্ছে HgOCO CH3 উৎপন্ন হবে। ঠিক আছে, তারপর দ্বিতীয় স্টেপে এটা কিন্তু প্রথম, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ প্রোডাক্ট এটা। এবারে বিটা কি হবে, অক্সিমার্কিউরেশন হওয়ার পর ডিমার্কিউরেশন যদি করি, ডিমার্কিউরেশন করলে কি হয়, ডিমার্কিউরেশন করলে
এই যে গ্রুপটা আছে, ঠিক আছে, এই গ্রুপের পরিবর্তে এখানে হাইড্রোজেন হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের বি প্রোডাক্ট। তাহলে এইভাবে যদি তোমাদের কনভার্সেশন দেয় বা ট্রান্সফরমেশন দেয় তোমরা পারবে। ক্লিয়ার? এরপর আমরা জানবো যে কার্বনিল যৌগ যেমন অ্যালডিহাইড, কিটোন, এইগুলো থেকে কিন্তু আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কিছু উপযুক্ত বা যেগুলো ব্যবহৃত বিজারক দ্রব্য, সেই বিজারক দ্রব্যের কিন্তু এখানে ব্যবহার হবে। বিভিন্ন রকম বিজারক দ্রব্য আছে, সেটার প্রত্যেকটাই আমি একটা একটা করে দেখিয়ে দেব। তো এখানে তোমরা মনে রাখবে, যদি অ্যালডিহাইড থেকে করতে হয় বিজারক দ্রব্যের উপস্থিতিতে, ঠিক আছে, তখন কিন্তু আমরা যে অ্যালকোহলটা পাবো সেই অ্যালকোহলটা কিন্তু সর্বত্রই 1 ডিগ্রি অ্যালকোহল হবে। বোঝা যাচ্ছে? আর যদি আমরা কিটোন থেকে করি বিজারকের উপস্থিতিতে, তখন কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আমরা কিন্তু কিটোন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো না, 2 ডিগ্রি পাবো। আবার অ্যালডিহাইড থেকে 2 ডিগ্রি পাবো না, 1 ডিগ্রি পাবো। ঠিক আছে? তো এবার আমরা দেখব কতগুলো বিজারক যেগুলো আমরা ব্যবহার করতে পারি, সেইগুলো কি কি। বিজারক দ্রব্যগুলোর মধ্যে প্রথমে আমরা বলি হাইড্রোজেন আর নিকেল চূর্ণ ব্যবহার করতে পারি। ঠিক আছে? বা আমরা যদি সোডিয়াম ইথানল ব্যবহার করি সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো। বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারি। বা আমরা ব্যবহার করতে পারি সোডিয়াম বোরোহাইড্রেট। এই সমস্ত বিজারক দ্রব্যগুলো ব্যবহার করে কিন্তু আমরা বিজারণ ঘটিয়ে অ্যালডিহাইডকে 1 ডিগ্রি অ্যালকোহলে এবং কিটোনকে 2 ডিগ্রি অ্যালকোহলে পরিণত করতে পারি। তো আমরা একটা করে উদাহরণ দেখে নিই। প্রথমে আমরা অ্যালডিহাইড দেখব। তো আমরা প্রথমেই অ্যাসিড অ্যালডিহাইডকে নিয়ে করছি। তো অ্যাসিড অ্যালডিহাইডে যদি আমরা হাইড্রোজেন আর নিকেল চূর্ণ এবং যদি তার সাথে আমরা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতি রাখি, যেহেতু হাইড্রোজেন হচ্ছে তোমার গ্যাস, তাই প্লাটিনাম অনুঘটকের উপস্থিতি আমরা রাখলাম। বা যদি আমরা সোডিয়াম ইথানল ব্যবহার করতে পারি, বা আমরা ব্যবহার করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। দেখো এইগুলো একই সাথে না, যখন আমরা হাইড্রোজেন নিকেল চূর্ণ প্লাটিনাম ব্যবহার করব তখন হবে, আবার সোডিয়াম ইথানল ব্যবহার করলে তখনও হবে, আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার করলেও হবে, আবার সোডিয়াম বোরোহাইড্রেট যদি আলাদা করে ব্যবহার করি সেই ক্ষেত্রে হবে। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করবে বিজারক হিসেবে, একই সাথে না, মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, ফলে আমরা এখান থেকে পেয়ে যাব ইথানল, যেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? এরপর যদি আমরা দেখি অ্যাসিটন থেকে, অ্যাসিটনে আমরা এই সমস্ত বিজারক দ্রব্য আমরা একটাই লিখছি। এবারে দেখো সবকটাই ব্যবহার করা যাবে, আমরা একটাই লিখছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। বা এর পরিবর্তে যদি আমরা ব্যবহার করি সোডিয়াম বোরোহাইড্রেট যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এখানে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে? এখানে একটা কথা বলে রাখি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা বিজারক হিসেবে খুবই ভালো, কিন্তু এতে দেখবে এর যে দাম মানে কস্ট যেটা পড়ে সেটা কিন্তু অনেক বেশি দামি, যার জন্য আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম বোরোহাইড্রেটটা সবসময় ব্যবহার করতে পারি না। বুঝা গেল? এরপর আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল উৎপন্ন করতে পারি। তো এই ক্ষেত্রে কার্বক্সিলিক যে অ্যাসিড, সেই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা প্রথমেই কি করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট শুষ্ক ইথারের উপস্থিতিতে, ঠিক আছে, শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায় এবং পরবর্তীকালে দ্বিতীয় ধাপে যদি আমরা তাদের হাইড্রেশন করি, ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ ঘটায়,
তখন কিন্তু আমরা পেয়ে যাই 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তো এইখানে ডাইরেক্টলি 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় না কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এর ইন্টারমিডিয়েট হিসেবে প্রথমে তোমার হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন হয়, অর্থাৎ এই কার্বক্সিলিক যে গ্রুপ সেটা প্রথমে বিজারিত হয়ে অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয় এবং তারপর সেটা হচ্ছে অ্যালকোহল H2OH গ্রুপে পরিণত হবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? ডাইরেক্টলি হয় না, মাঝে কিন্তু অ্যালডিহাইড হয়ে তারপর ঘটবে। একটা আমরা উদাহরণ দেখে নিই, যেমন অ্যাসিটিক অ্যাসিড নিলাম আমরা, আমি আর নামটা লিখছি না। 1 নাম্বার প্রথমে দিয়ে দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এবং শুষ্ক ইথার। তারপর দ্বিতীয় স্টেপে আমরা কি করব, আর্দ্র বিশ্লেষণ করব, করলে আমরা পেয়ে যাব ইথানল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। এস্টার থেকে কিভাবে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি, দেখো এস্টার আমরা নিচ্ছি উদাহরণ হিসেবে, এখানে 8টা অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, এস্টার নিলাম। তো এখানে আর একটা অ্যালকিল গ্রুপ আর আর ডট আর একটা আলাদা অ্যালকিল গ্রুপ, একে আমরা যে সমস্ত বিজারক দ্রব্যগুলো ব্যবহার করেছিলাম সেই সমস্ত বিজারক দ্রব্যগুলোকে ব্যবহার করেই করতে পারি সোডিয়াম ইথানল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, বা যদি আমরা ব্যবহার করতে পারি হাইড্রোজেন আর হচ্ছে কপার ক্রোমাইট, উচ্চ চাপে কিন্তু, হ্যাঁ, যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা 2 ধরনের অ্যালকোহল পাই। ঠিক আছে, 2 ধরনের অ্যালকোহল কেমন করে, দেখো এই যে অ্যাসাইল পোর্শনটা আছে RCO গ্রুপ, এই যে অ্যাসাইল পোর্শন, এটা তো অ্যাসাইল পোর্শন, অ্যাসাইল গ্রুপ। তো এই অ্যাসাইল গ্রুপ থেকে যে অ্যালকোহলটা উৎপন্ন হবে সেই অ্যালকোহলটা সবসময় কিন্তু 1 ডিগ্রি হবে। ঠিক আছে, আরও একবার বলছি, অ্যাসাইল গ্রুপ থেকে যে অ্যালকোহলটা উৎপন্ন হয় সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে সর্বদাই। আর বাকি এই যে পোর্শন, এই পোর্শন থেকে যে অ্যালকোহলটা আমরা পাবো সেটা কিন্তু ওই যে আর ডট অ্যালকিল গ্রুপ তার ওপর নির্ভর করেই কিন্তু অ্যালকোহলটা হয়। সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে বা 2 ডিগ্রি অ্যালকোহল হতে পারে বা 3 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, সেটা সর্বদাই নির্ভর করবে আর ডট গ্রুপের ওপর। ঠিক আছে, তাহলে এস্টারের যদি আমরা তোমার বিজারক দ্রব্যের উপস্থিতিতে বিজারণ ঘটায় তাহলে কিন্তু 2টো অ্যালকোহল উৎপন্ন হয়, সেটা ভিন্ন হতে পারে আবার একই হতে পারে। তো আমরা একটা উদাহরণ দেখে নিই, মিথাইল অ্যাসিটেট নিলাম আমরা, ঠিক আছে, মিথাইল অ্যাসিটেটকে যদি আমরা সোডিয়াম ইথানল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারণ ঘটায় তাহলে আমরা এই যে অ্যাসাইল পোর্শন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, যেটা হয়ে যাবে ইথানল, আর বাকি অংশ থেকে আমরা পেয়ে যাব মিথানল। ঠিক আছে, এবার ধরলাম আমরা এইখানে যদি এই যে মিথাইল গ্রুপের পরিবর্তে যদি কোনো তোমার সেকেন্ডারি গ্রুপ থাকে, সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ থাকে, তখন যে অ্যালকোহলটা উৎপন্ন হবে সেটা কি হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। আবার যদি টার্সিয়ারি গ্রুপ থাকে তখন সেই অ্যালকোহলটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। বোঝা যাচ্ছে তো যে এই অ্যালকিলের পরিবর্তে এইখানে যে মিথাইল আছে না, এই মিথাইলের পরিবর্তে যদি আমরা এই গ্রুপটাকে লাগিয়ে দিই 2 ডিগ্রি
অ্যালকিল গ্রুপ তখন সেটা 2 ডিগ্রি অ্যালকোহল, আর যখন টার্সিয়ারি কোনো অ্যালকিল গ্রুপ রেখে দিই তখন সেটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক থেকে কিন্তু আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে অ্যালডিহাইড এবং কিটোন, ঠিক আছে, এই দুটো থেকে কিন্তু আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট ব্যবহার করে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো, ঠিক আছে। তো এখানে গ্রিগনার্ড রিয়েজেন্টের যেটা আমরা ব্যবহার করব আর MgX, এখানে 8টা হয়ে যাবে অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। তো আমরা প্রথমে কিটোন থেকে দেখছি। তো কিটোন নিলাম এবং তার সাথে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট নিয়ে নিচ্ছি। তো এখানে আর অ্যালকিল যে গ্রুপ সেটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এটা আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের যে প্রপার্টি সেইখানে আমরা আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এইখানে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের মাথায় হচ্ছে নেগেটিভ চার্জ থাকবে, ডেল নেগেটিভ, আর হচ্ছে কার্বন ডেল পজিটিভ হবে। ফলে এই নেগেটিভ চার্জটা হচ্ছে কার্বনের সাথে যুক্ত হয় আর ডবল বন্ডটা খুলে গিয়ে Mgর সাথে যুক্ত হয়ে যায়। আর এখানে আমরা যে শুষ্ক ইথার ব্যবহার করব, ঠিক আছে। ফলে আমাদের কি হবে, এখান থেকে আমরা আর এখানে পেয়ে যাচ্ছি O Mgx, ঠিক আছে। তো এখানে হ্যালো ম্যাগনেসিয়াম অ্যালকোক্সাইড প্রথমে যুত যৌগ উৎপন্ন হয়, হ্যালো ম্যাগনেসিয়াম অ্যালকোক্সাইড যুত যৌগ, ঠিক আছে। তারপর যদি আমরা তাকে যে ডাইলুট HCl বা লঘু অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এইখান থেকে অ্যালকোহল পাই, ঠিক আছে, অ্যালকোহল পেলাম। তো এইভাবেই কিন্তু আমরা ডাইলুট যে HCl ব্যবহার করছি বা লঘু যে অ্যাসিড যে ব্যবহার করছি, এই লঘু অ্যাসিড ব্যবহার না করে আমরা কনসেন্ট্রেট কেন ব্যবহার করছি না, তার কারণ হচ্ছে যখন এই যুত যৌগটা ভেঙে গিয়ে তোমার অ্যালকোহল আর হচ্ছে MgOH আর হচ্ছে X, এই যে যৌগটা উৎপন্ন করবে, এই যৌগটা তো জিলেটিন টাইপের যৌগ, ঠিক আছে। তো যৌগটা জিলেটিন টাইপের হওয়ার জন্য তাতে যদি আমরা ডাইলুট কনসেন্ট্রেট যে অ্যাসিড ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু এই জিলেটিনের যৌগটা উৎপন্ন হতে অসুবিধাজনক হয়ে ওঠে। তাই আমরা লঘু অ্যাসিডকে ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট ব্যবহার করে বা গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে আমরা সব ধরনের অ্যালকোহল তৈরি করতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি এবং 3rd ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, অর্থাৎ সব ধরনের অ্যালকোহল আমরা তৈরি করতে পারবো। তো আমি প্রত্যেকটা অ্যালকোহলের একটা করে উদাহরণ দেখাচ্ছি। বাকি তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই গ্রিগনার্ড বিকারকের যে ব্যবহার সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে। প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা সংশ্লেষ করতে চাই তাহলে কিন্তু আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা যে তোমার হচ্ছে অ্যালডিহাইড নেব, সেই অ্যালডিহাইডটা কিন্তু ফর্মালডিহাইড হতে হবে, ঠিক আছে। তো ফর্মালডিহাইড যেন হয়, না হলে কিন্তু যদি আমরা অ্যাসিটালডিহাইড নিই সেই ক্ষেত্রে কিন্তু অ্যালকোহল 1 ডিগ্রি আর থাকবে না। বা তাছাড়াও আমরা যদি ইথোক্সাইড, ঠিক আছে, ইথোক্সাইড ব্যবহার করি সেই ক্ষেত্রেও করা যায়। তো দুটো উদাহরণই আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মালডিহাইড এবং তার সাথে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট যেটা নেব, যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এবং শুষ্ক ইথার যদি দিই তাহলে আমরা প্রথমেই যেটা যুত যৌগ পাবো সেই যুত যৌগটা আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা যদি এটাকে আমরা লঘু বা ডাইলুট HCl দ্বারা আর্দ্র বিশ্লেষণ যদি করা হয়
তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই যে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। ক্লিয়ার? ঠিক আছে। আবার যদি আমরা ইথোক্সাইড ব্যবহার করি, ইথোক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দেখো দুটো কার্বন এবং অক্সিজেন পরস্পর দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, এটাকে আমরা বলা হয় ইথিলিন অক্সাইড বা ইথোক্সাইড, ইথিলিন অক্সাইড বা ইথোক্সাইড, ঠিক আছে। এরপর এতে আমরা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ব্যবহার করব আর শুষ্ক ইথার, ঠিক আছে, এটা হয় নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ। ঠিক একই রকমভাবে এখানে অক্সিজেন আর এখানে কার্বন, এই দুটোর মধ্যে নেগেটিভ পজিটিভ চার্জের একটা ক্রিয়েট হয়। এই নেগেটিভ চার্জটা হচ্ছে পজিটিভ কার্বনের সাথে, আর এই ডবল বন্ডটা খুলে গিয়ে তা এমজির সাথে যুক্ত হয়ে যায়, যুত যৌগ উৎপন্ন করবে। ঠিক আছে। এরপর ডাইলুট আমরা HCl দিয়ে আর্দ্র বিশ্লেষণ যদি করি তাহলে এই স্থানে কি হবে, এমজি উঠে গিয়ে ওইখানে একটা OH হয়ে যাবে, CH2OH আর MgOH হোল আই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা দেখছি যে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল আমরা তৈরি করতে পারছি দুইভাবে। এরপর আমরা দেখে নেব যে সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে সংশ্লেষ করা যায়। সেকেন্ডারি অ্যালকোহল সংশ্লেষের আমরা উদাহরণ দেখে নেব। প্রথমে আমরা অ্যাসিটালডিহাইড নিচ্ছি, সেই অ্যাসিটালডিহাইডের সাথে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, আর যদি আমরা শুষ্ক ইথার দিই তাহলে বিক্রিয়া করে এখানে যুত যৌগ হিসেবে CH3CH ও MgICH3, তারপর তাকে আমরা যদি ডাইলুট HCl দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব, ঠিক আছে। এখানে আমরা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বাদে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডও আমরা ব্যবহার করতে পারি। ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ঠিক একই রকমভাবেই বিক্রিয়াটা হবে, বিক্রিয়ার কোনো পরিবর্তন হবে না, কিন্তু কার্বন সংখ্যা বাড়বে। ঠিক আছে। তো এই গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারি। আমাদের যতগুলো কার্বন সংখ্যার দরকার আছে তার প্রয়োজন মতো আমরা সেই রকম অ্যালকিল গ্রুপযুক্ত মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নিয়ে আমরা বিক্রিয়া ঘটাতে পারি এবং অ্যালকোহল উৎপন্ন করতে পারি। ঠিক আছে। টারসিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল সংশ্লেষের ক্ষেত্রে আমরা অ্যাসিটোন ব্যবহার করব, অর্থাৎ কিটোন থেকে করব, ঠিক আছে। তো অ্যাসিটোনে যদি আমরা প্রাথমিকভাবে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড দিয়ে বিক্রিয়াটা ঘটাই, যুত যৌগ প্রথমে উৎপন্ন হয়, তারপর আমরা ডাইলুট HCl দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে টারসিয়ারি অ্যালকোহল পেয়ে যাব, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা অনেক উপায়ে আরও টারসিয়ারি, দেখো মিথাইল গ্রুপের তোমার চেঞ্জ করে যদি অন্যান্য গ্রুপ যুক্ত করি, কার্বন চেন সরল শৃঙ্খল যুক্ত, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কার্বন সংখ্যা বেশি সংখ্যক যুক্ত 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে
পারবো। ক্লিয়ার? অ্যালিফেটিক বা যে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন থেকে কিন্তু আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে অ্যালিফেটিক প্রাইমারি যে অ্যামিন, সেই প্রাইমারি অ্যামিনের সাথে আমরা কিন্তু সদ্য প্রস্তুত নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, সদ্য প্রস্তুত নাইট্রাস অ্যাসিড ব্যবহার করতে হবে। তো এই সদ্য প্রস্তুত নাইট্রাস অ্যাসিড আমরা কোথা থেকে পাবো? তার জন্য আমরা সোডিয়াম নাইট্রেট এবং HCl এর মিশ্রণকে যদি বা সোডিয়াম নাইট্রেট বা HCl এর বিক্রিয়া ঘটিয়ে কিন্তু আমরা নাইট্রাস অ্যাসিড পাই। এই জন্য আমরা রিয়েজেন্ট হিসেবে সোডিয়াম নাইট্রেট এবং HCl এর ব্যবহার করব। ঠিক আছে? করলে আমরা কিন্তু এই যে অ্যামিন গ্রুপটা আছে সেই অ্যামিন গ্রুপটা কি হবে, OH-এ কনভার্ট হয়ে যাবে, পরিবর্তিত হবে। আর এই অ্যামিন গ্রুপ থেকে নাইট্রোজেন বেরিয়ে যায় এবং জল উৎপন্ন করে, মানে OH হয়ে যাবে, অ্যালকোহল হয়ে গেল, আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো এবং জল উৎপন্ন হবে। এইভাবে কিন্তু আমরা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন থেকে উৎপন্ন করতে পারি। একটা উদাহরণ দেখে নিই। ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিনে আমরা কি করব, সোডিয়াম নাইট্রাইট আর HCl দেব, দিয়ে বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে আমরা CH3 CH2 OH ইথানল পাবো, নাইট্রোজেন বেরিয়ে যাবে আর জল উৎপন্ন হবে। ঠিক আছে? ক্লিয়ার? তো এইভাবে আমরা অ্যালকোহল বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করতে পারি। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।